আমার বাবাকে আমাদের রেলওয়ে কলোনির বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়। বন্ধুরা দুপুরে বাড়িতে থাকলে চট্টগ্রাম মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পোস্টমর্টেম নিয়ে এর সাথে পুলিশ আমাদের কাছে পৌঁছে দেয়। তার উত্তেজনা আমাকেও টানটান করে তোলে। কি পাত্তা ভাইজান, তুমি তো ক্রাক প্লাটুনের কথা জানো তাই না? ৭১-এ খালেদ মোশাররফের উদ্যোগে ১৭ জনের একটি ছোট্ট গেরিলা ইউনিট গড়ে তোলা হয়েছিল। আমি কিছুটা বিরক্তি নিয়ে তাকে থামিয়ে দেই। আমি এ ব্যাপারে ভালোভাবে জানি ভাইজান। ওই সময় জুন মাসে গঠিত দলটা কর্নেল হায়দারের নেতৃত্বে ঢাকায় ঢুকে গেরিলা অপারেশন শুরু করে। কিন্তু এর সাথে আমাদের মৃত ভদ্রলোকের সম্পর্ক কি? তিনি কি এ প্লাটুনের সদস্য ছিলেন? এই সময় পাক বাহিনীর হাতে নিহত হন শহীদ রুমি, বদিউল আলম সহ আরও অনেকে। আর আমাদের ভদ্রলোক সম্ভবত গুলি খেয়েছিলেন অক্টোবরের পর, কারণ ড্রাগনভ রাইফেল এর আগে পাক বাহিনীর হাতে ছিল না। আরে থামো তো মিয়া। এবার ইসমাইল ভাই আমাকে প্রায় ধমক দিয়ে থামিয়ে দিয়ে বললেন, এখানেই তুমি ভুল করছো। কোথায় ভুল করছি ভাইজান? এই যে বললে আগস্টে ক্রাক প্লাটুনের কার্যক্রম বন্ধ হয়ে যায়, আসলে এটা ঠিক না। সেপ্টেম্বরেই ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠা ফিনিক্স পাখির মতো ক্রাক প্লাটুন আবার আবির্ভূত হয়। আমি কিছুটা অসহিষ্ণু কণ্ঠে বলি, ভাইজান এর সাথে আমাদের ইস্যুর সম্পর্ক কি? যদি পরিষ্কার করতেন ভালো হতো। ৭১ সালের ডিসেম্বরের প্রথম দিকে ক্রাক প্লাটুন ঢাকা রেডিও অফিস আক্রমণ করে। সেখানে সম্ভবত ড্রাগনভ রাইফেল ব্যবহার করা হয়েছিল, কারণ তাদের সে অভিযান ব্যর্থ হয়েছিল এবং ৭ জন গেরিলা সদস্য নিহত হয়েছিলেন। মুক্তিযুদ্ধ জাদুঘরের আর্কাইভ বলছে তারা সবাই নিহত হয়েছিলেন অনেক দূর থেকে ছোড়া গুলিতে। সম্ভবত পাক স্নাইপাররা রেডিও অফিসের ছাদ থেকে গুলি ছুড়েছিল। সেক্ষেত্রে ড্রাগনভ রাইফেলই ছিল ভরসা। তাদের কাছে আর কোনো দূর পাল্লার রাইফেলের সাপ্লাই ছিল না। তাই আমার মনে হচ্ছে আমাদের ভদ্রলোক হয়তো রেডিও অফিস আক্রমণে ছিলেন। সম্ভবত তিনি ক্রাক প্লাটুনের দ্বিতীয় পর্বে তাদের সাথে যুক্ত হয়েছিলেন। পসিবলি হি ওয়াজ আ ইয়াং ফিনিক্স হু মেড কাম ব্যাক ফর রিভেঞ্জ। কিন্তু আমরা তা নিশ্চিত হব কিভাবে ভাইজান? ইসমাইল ভাই বলেন, উপায় আছে। আমি বলি, কি উপায়? আবার ইসমাইল ভাই বলতে শুরু করেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের আর্কাইভ থেকে জেনেছি রেডিও অফিস হামলায় গেরিলাদের নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন ক্যাপ্টেন তৌফিক। কর্নেল হিসেবে আর্মি থেকে অবসর নেন। সৌভাগ্যবশত অসুস্থ হলেও তিনি বেঁচে আছেন। তুমি এক কাজ করো, মৃত ভদ্রলোকের কয়েকটি ছবি তুলে নিয়ে ঢাকায় চলে আসো। খুব ক্লোজ অ্যাঙ্গেল থেকে চেহারার ছবি তুলবে। তারপর তাতে বিশেষ সফটওয়্যার ব্যবহার করে আরও কিছু ইমেজ তৈরি করবে। যেমন দাড়ি না থাকলে তার চেহারা কেমন হতো, গোঁফ থাকলে কেমন হতো, একদম ক্লিন শেভড হলে কেমন হতো, খোঁচা খোঁচা দাড়িতে কেমন হতো, চুল ঘাড় অবধি লম্বা হলে কেমন হতো, তার আনুমানিক বয়স ধরে নিয়ে তা থেকে প্রায় ৪৮ বছর কম হলে তার চেহারা কেমন দাঁড়াত। তুমি পুলিশে কাজ করেন এমন কাউকে অনুরোধ করলেই তারা কাজটি করে দিতে পারবেন। অপরাধী শনাক্তের জন্য এ কাজটি তারা প্রায়ই করেন। তুমি এলে আমরা একসাথে কর্নেল তৌফিকের বাসায় যাব। এর মধ্যে আমি তার সাথে কথা বলে রাখছি। অনেক আগে থেকেই আমরা পূর্ব পরিচিত। ইসমাইল ভাইয়ের কথা মতো এক গুচ্ছ ছবি নিয়ে সেদিন সন্ধ্যায় ঢাকা পৌঁছালাম। তিনি এয়ারপোর্টে অপেক্ষা করছিলেন। আমাকে দেখেই বললেন, আগে চলো কর্নেল সাহেবের বাসায় যাই। তিনি ঠিক রাত 10টায় ঘুমাতে যান। এরপর তাকে পাওয়া যাবে না। ইস্কাটনে আমরা যখন কর্নেল তৌফিকের কাছে পৌঁছলাম তখন প্রায় রাত 9টা বেজে গেছে। রাস্তায় জ্যামের কারণে প্রায় 1.5 ঘন্টা সময় নষ্ট হয়েছে। কর্নেল সাহেব বয়সের কারণে বেশ অসুস্থ, হাঁটাচলা করতে পারেন না, হুইল চেয়ার ব্যবহার করেন। তবে চেহারায় রাগী ভাব আর তাকানোর ভঙ্গি দেখে আঁচ করা যায়
একসময় দুধে আর্মি অফিসার ছিলেন। আমাদের দেখেই বললেন, জেন্টলম্যান, ইউ আর অলরেডি লেট, জাস্ট কাম টু দ্য বিজনেস। ঘটনায় যাওয়ার দরকার নেই, ওটা আমি ইসমাইল সাহেবের কাছ থেকে আগেই শুনেছি। ছবিগুলো দেখান, তবে জানি না আমি আপনাদের কোনো সাহায্য করতে পারবো কিনা। আমরা কথা না বাড়িয়ে ছবিগুলো তাঁর হাতে দিলাম। তিনি খুব যত্ন করে সেগুলো সামনে রাখা একটি নিচু টেবিলে একে একে সাজালেন। প্রথমে মৃত ব্যক্তির বর্তমান ছবি, তারপর সফটওয়্যারের কারুকাজে একই ব্যক্তির বিভিন্ন রকম ছবি, দাড়ি সহ, দাড়ি ছাড়া, গোঁফওয়ালা, গোঁফবিহীন, ক্লিন শেভ, খোঁচা খোঁচা দাড়ি, তারুণ্য, বয়স্ক, সব ধরনের পরিবর্তিত ছবি আছে সেখানে। বৃদ্ধ কর্নেল ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সবগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন। তারপর এক সময় ম্যাগনিফাইং গ্লাসটি লাশটির বর্তমান চেহারায় গিয়ে থমকে দাঁড়াল। তিনি ঝুঁকে কি যেন দেখলেন। তারপর গ্লাসটি নিয়ে গেলেন মৃত মানুষটির তরুণ কালের সম্ভাব্য ছবির উপর। কিছুক্ষণ সে ছবির দিকে গভীর মনোযোগের সাথে তাকিয়ে রইলেন। তারপর তিনি থরথর করে কেঁপে উঠলেন। তার হাত থেকে ম্যাগনিফাইং গ্লাসটি পড়ে যাওয়ার উপক্রম হল। তিনি কোনো রকমে আমাদের দিকে চোখ তুলে অনেকটা নিজেকেই যেন বললেন, আনোয়ার, আনোয়ার। দিকে ঝুঁকে এলাম। বললাম, স্যার, আপনি কি চিনতে পারছেন ওনাকে? আমাদের কথার উত্তর না দিয়ে তিনি আবার লাশের ছবির উপর গ্লাসটি ধরে রইলেন। তারপর আমাদের ইশারা করে বললেন, দেখুন, দাড়ি, গোঁফের আড়ালে ঠোঁটের উপরে ডান দিকে কাটা দাগ, পরিষ্কার বোঝা যাচ্ছে না, গোঁফে ঢেকে আছে, কিন্তু আছে। বলতে বলতে তিনি ক্লিন শেভ ইমেজটি তুলে নিলেন। এখানে দেখুন, গ্লাস ছাড়াই দাগটি পরিষ্কার বোঝা যাচ্ছে। আমরা দুটো ছবি ভালোভাবে খেয়াল করে বুঝলাম উনি ঠিকই বলছেন। মৃত মানুষটির ঠোঁটের উপরে ডান দিকে কাটা দাগ আছে। পুরো উত্তেজনা নিয়ে আমরা দুজন প্রায় একসাথে আবার বললাম, স্যার, আপনি কি ওনাকে চিনতে পেরেছেন? কর্নেল সাহেব বললেন, ইয়েস জেন্টলম্যান, ওর নাম আনোয়ার, আর্মিতে সৈনিক হিসেবে ছিল। 1970-এর ডিসেম্বরে কুমিল্লা ক্যান্টনমেন্টে আমার পোস্টিং হওয়ার পর ওকে আমার রানার বা দেহরক্ষী হিসেবে নিয়োগ দেয়া হয়। 71-এর এপ্রিলে আমি যখন পাকিস্তানি আর্মির বিরুদ্ধে বিদ্রোহ করি তখন ও আমার সাথেই বিদ্রোহ করে। পরে আমরা খালেদ মোশাররফের সাথে যোগ দেই। তিনি ক্রাক প্লাটুনে আমাদের রিক্রুট করেন। আমি ছিলাম এই প্লাটুনের অধিনায়ক কর্নেল হায়দারের সেকেন্ড ইন কমান্ড। আনোয়ার তখনও আমার রানারের দায়িত্বে ছিল। স্যার, উনি কিভাবে গুলি খেয়েছিলেন আপনি জানেন? অনেক দূর থেকে যেন প্রাচীন সৈনিকের কণ্ঠ ভেসে এলো। হ্যাঁ, জানি। ডিসেম্বরের 2 তারিখ আমরা ঢাকায় রেডিও অফিস আক্রমণ করি। ক্রাক প্লাটুনের 11 জনের একটি দল, নেতৃত্বে ছিলাম আমি। কিন্তু আমরা জানতাম না যে ওই অফিসের ছাদে পাক বাহিনী স্নাইপারদের পাহারা বসিয়েছিল। প্রথম গ্রেনেড চার্জের পরেই আমরা সেসব স্নাইপারের দূরপাল্লার রাইফেলের মুখে পড়ি। ইট ওয়াজ আ টোটালি ওয়ান-সাইডেড কমব্যাট। শত্রু অনেক দূরে নিরাপদ আড়াল থেকে গুলি ছুড়ছে, আমাদের কিছুই করার নেই। আমাদের 7 জন যোদ্ধা স্পটেই মারা যান। আনোয়ারও গুলি খায় তখন। ইনফ্যাক্ট আমাকে বাঁচানোর জন্য সে নিজে গুলিটি বরণ করেছিল। শেষ মুহূর্তে ঝাঁপ দিয়ে সে আমাকে আড়াল না করলে আপনারা আজ আমাকে এখানে দেখতেন না। আমি থাকতাম কয়েক টন মাটির নিচে। স্যার, আপনার কি ওনার ঠিকানা জানা আছে? আমরা রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করি। কর্নেল সাহেব বলেন, হ্যাঁ, জানা আছে।